ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসডি ফ্যামিলি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বলে আবার একটি সকালে আমরা চলে এলাম। তো দেখো, সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। তার সাথে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও রোজকার মতো ঠিক এই টাইমে চলে এলাম তোমাদের কাছে। তো দেখো, আজকে দুটো গল্প দুটো পার্টে আছে। একজন হলো মা অন্ধ কেন হলো, কার জন্য হলো। একটা বাংলায় প্রবাদ আছে না, যার জন্য করি চুরি সেই বলে চোর। গল্পটা শোনো, তাহলে বুঝতে পারবে। আর একটা গল্প হচ্ছে, তো দেখো, মানুষ বেঁচে থাকতে সঞ্চয় করে রেখে যায়। কিসের জন্য করে রেখে যায়? তো মানুষের মৃত্যুর পর সব রয়ে যায়, আর ও যে সঞ্চয় করে গেল, কষ্ট করে জমিয়ে রেখে গেল, এই নিয়ে গল্প। তো তাই আমারও বলা যে সঞ্চয় করার সাথে সাথে নিজের প্রয়োজনীয় ব্যাপারগুলো মিটিয়ে ফেলো, নইলে কিন্তু ও সঞ্চয় রয়ে যাবে আর মানুষ চলে যাবে। এই নিয়ে একটা শিক্ষণীয় গল্প। সত্যি গল্পটা খুব ভালো লাগলো। গল্পটা শুনে অনেকে সচেতন হবে বা শিক্ষা গ্রহণ করবে, এরকম একটা গল্প আমারও খুব ভালো লাগলো, তাই নিয়ে এলাম। তো বন্ধুরা, সবাই পাশে থেকো। আর আজকের গল্প কেমন লাগলো তোমরা শোনো। খুবই সুন্দর এক ছোট্ট বাচ্চা ছিল। তার বয়স যখন মাত্র 2 মাস, ঠিক তখনই তার বাবার মৃত্যু হয়। সেই বাচ্চাটি তার মায়ের সঙ্গে কোনো রকমে দিনপাত করত। সেই বাচ্চাটির মায়ের একটি চোখ না থাকায় তার মা দেখতে ভালো ছিল না। যখন বাচ্চাটি ছোট ছিল তখন সে তার মাকে খুবই ভালোবাসতো, কিন্তু সময়ের সাথে সাথে সেই বাচ্চাটি যত বড় হতে লাগলো, মায়ের প্রতি তার ভালোবাসা ততটাই ফিকে হয়ে যেতে শুরু করলো। কারণ তখন তার মনে হতে লাগলো তার মা দেখতে ভালো নয়, এবং এর জন্য সে লজ্জা পেত। সে তার মাকে স্কুলে নিয়ে যাওয়া বন্ধ করে দেয়, কারণ সে ভাবে তার বন্ধুরা তার মাকে নিয়ে মজা করবে এবং এতে করে সেই বাচ্চাটির অসম্মান হবে। মা তার ছেলের এইরকম আচরণে খুবই কষ্ট পেত এবং সবকিছু বুঝেও না বোঝার ভান করত, কিন্তু কোনোদিনও সে তার বাচ্চার কোনো কিছুতেই ঘাটতি হতে দেয়নি। কিন্তু সময়ের সাথে সাথে সেই বাচ্চাটি যখন যুবকে পরিণত হলো, সে নিজেই তার মাকে নিয়ে মজা করতে শুরু করলো। তার মায়ের খারাপ চেহারার জন্য সে তার মাকে নানা রকম বাজে কথা শোনাতো। তার মা এইসব দেখে খুবই দুঃখ পেত, সারাদিন সে কান্না করত। তারপর কালক্রমে সেই ছেলেটির বিয়ের বয়স হয় এবং তার বিয়েও হয়ে যায়। তার স্ত্রীও তাকে বলতে থাকে যে তোমার মায়ের একটা চোখ নেই এবং তোমার মাকে দেখলে কেমন যেন একটা ডাইনি ডাইনি ফিলিং আসে। প্রতিদিন একই কথার পুনরাবৃত্তি চলতে থাকে এবং একদিন সেই ছেলেটি তার মাকে বাড়ি থেকে বের করে দেয়। সেই মা এক জায়গায় আশ্রয় নেয় এবং খুবই কষ্টের মধ্যে তার দিনপাত হচ্ছিল। যেহেতু সে বয়স্ক, তাই সে কোনো কাজ করতে পারত না। এরপর একদিন সেই ছেলেটির জন্মদিন আসে এবং তার মা একটি চিঠি এবং একটি ফুল নিয়ে তার ছেলের বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করে। সেই মা তার ছেলের বাড়ি পৌঁছে যায় এবং দরজায় বেল বাজায়। তার ছেলে এসে দরজা খোলে এবং সে ছেলের হাতে সেই চিঠি এবং ফুলটি দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আবারও পুনরায় ফেরার পথে যাত্রা করতে থাকে। এরপর সেই ছেলেটি ভিতরে গিয়ে পাশে ফুলটি রেখে চিঠিটি পড়তে থাকে। সেই চিঠিটিতে লেখা ছিল, বাবু, আমি জানি যে আমার একটা চোখ নেই এবং এর জন্য আমাকে দেখতে অনেকটা ডাইনির মতো লাগে, কিন্তু বাবু, আমি আজ তোমাকে এমন একটি কথা বলতে চলেছি যেটি আমি কোনোদিনই তোমাকে বলিনি। তোমার বয়স যখন মাত্র 6 মাস ছিল, তখন তুমি বিছানা থেকে নিচে পড়ে গিয়েছিলে এবং বিছানার নিচে থাকা একটি খেলনা তোমার চোখে লেগে যায়। আমি তোমাকে দ্রুত হসপিটালে নিয়ে যাই এবং সেখানে ডাক্তারের কথা শুনে আমার মাথা ঘুরে যায়। ডাক্তার বলে, আপনার ছেলের একটি চোখ চিরতরে অন্ধ হয়ে গিয়েছে, কোনো মতেই আর সেই চোখকে ঠিক করা সম্ভব নয়। আর এর শেষ উপায় হিসেবে ডাক্তার বলেছিল, কেউ যদি আপনার ছেলেকে চোখ দান করে, কেবলমাত্র তাহলেই সে হারানো দৃষ্টি ফিরে পাবে। আমি কাল বিলম্ব না করে ডাক্তারকে বলি, আমার একটি চোখ আমার ছেলেকে দিয়ে দিন, আর সেদিনই আমার একটি চোখ তোমার নষ্ট হয়ে যাওয়া চোখে প্রতিস্থাপন করা হয়। এরপর তুমি তোমার হারানো দৃষ্টি ফিরে পাও। আমার একটি চোখ না থাকায় সেদিন থেকেই আমার সুন্দরতা হারিয়ে যায়। বাবু, আমি কোনোদিনই তোমার খারাপ চাইনি। সবসময় একটা কথা মনে রাখবে, মা বাবা খারাপ হতে পারে, কিন্তু তাদের হৃদয় সর্বদা সূর্যের আলোর থেকেও পরিষ্কার এবং স্বচ্ছ হয়।
এই চিঠিটি পড়তে পড়তে নিজের অজান্তেই ছেলেটির চোখ থেকে জল পড়তে থাকে। সে দৌড়ে গিয়ে তার মায়ের যাত্রার পথের দিকে তাকায় এবং সে দেখে তার মা আবছা আলোয় হারিয়ে গেছে। এরপর অনেক খোঁজাখুঁজি করার পর বনের এক বৃহৎ বটগাছের নিচে সে তার মাকে দেখতে পায়, কিন্তু জীবিত অবস্থায় নয়। প্রায় 2 দিন আগেই তার মায়ের মৃত্যু হয়েছিল। তার চোখ থেকে কান্নার চিহ্ন ছেলেটি দেখতে পায়। এবার ছেলেটি কান্নায় ভেঙে পড়ে এবং আফসোস করতে থাকে। ঠিক সেই সময় হাওয়ায় গর্জন করে বলতে থাকে, বাবু, আমি তোর মধ্যেই আছি, তুই বাড়ি যা, এখানে বন্য জন্তুরা তোকে আক্রমণ করতে পারে। তাই বন্ধুরা, এমন কোনো কাজ করো না যাতে পিতামাতা কষ্ট পায়। মৃত্যুর পরও ব্যাংকে আমার আপনার টাকা রয়ে যায়, অথচ আমরা আমাদের জীবন দশায় খরচ করার জন্য প্রয়োজনীয় টাকা পাই না। একজন চীনা বিত্তবান মারা গেলেন। ভদ্রলোকের বিধবা স্ত্রী 200 কোটি টাকার মালিক হয়ে তার মৃত স্বামী ড্রাইভারকে বিয়ে করে ফেললেন। সদ্য বিবাহিত ড্রাইভার মনে মনে বললেন, এতদিন জানতাম আমি আমার মালিকের জন্য কাজ করেছি, এখন দেখি আমার হৃদয়বান মালিকই আমার জন্য শ্রম দিয়ে গেছেন। নিরেট সত্যটি হচ্ছে, অধিক ধনবান হওয়ার চেয়ে দীর্ঘ জীবন লাভ করা বেশি জরুরি। তাই অধিক ধনবান হওয়ার জন্য অবিরাম শ্রম না দিয়ে দীর্ঘ এবং সুস্থ জীবনযাপন করার চেষ্টা করা উচিত এবং নিজেকে সেভাবেই গড়া উচিত। আমাদের জীবনের নানা ঘটনাতেই এই সত্যগুলি মর্মে মর্মে উপলব্ধি করা যায়। দামি এবং অনেক সুবিধা সম্পন্ন একটি মোবাইল ফোনের 70% অব্যবহৃতই থেকে যায়। একটি মূল্যবান এবং দ্রুত গতিসম্পন্ন গাড়ির 70% গতির কোনো দরকারই হয় না। প্রাসাদ তুল্য মহামূল্যবান অট্টালিকার 70% অংশে কেউ বসবাসই করে না। কারো কারো এক আলমারি কাপড় চোপড়ের বেশিরভাগ কোনোদিনই পড়াই হয়ে ওঠে না। সারা জীবনের পরিশ্রম লব্ধ অর্থের 70% আসলে অপরের জন্যই। আপনার জমানো অর্থ যাদের জন্য রেখে যাবেন, দেখবেন বছরে একবারও আপনার জন্য প্রার্থনা করার সময় তাদের হবে না। এবার অনেকেই বলবেন, তাহলে করণীয় কি? শুনুন তবে। অসুস্থ না হলেও সুযোগ থাকলে মেডিকেল চেক আপ করুন। অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না। মানুষকে ক্ষমা করে দিন। রাগ পুষে রাখবেন না। মনে রাখবেন, কেউই রকচটা মানুষকে পছন্দ করে না। আড়ালে আবডালে পাগলা বলে ডাকে। পিপাসার্ত না হলেও জল পান করুন। শরীরের কার্যক্রম স্বাভাবিক রাখতে এর বিকল্প নেই। সিদ্ধান্তটি সঠিক জেনেও কখনো কখনো ছাড় দিতে হয়। যতই বয়স হোক না কেন আর ব্যস্ত থাকুন না কেন, জীবন সঙ্গীকে মাঝে মাঝে নিরিবিলি কোথাও নিয়ে হাত ধরে হাঁটুন। হোটেলে খাওয়াতে না পারলে বাদাম বা ঝালমুড়ি খান। আর তাকেও বুঝতে দিন সেই আপনার জীবনের সবচেয়ে আপন, কারণ আপনার সব রকম দুঃসময়ে সেই পাশে থাকবে। ক্ষমতাধর হলেও বিনয়ী হন। সুযোগ পেলেই পরিবার পরিজনদের নিয়ে সামর্থ্য অনুযায়ী ঘুরতে বের হন। ধনী না হলেও তৃপ্ত থাকুন। মনে রাখবেন, সকল ধনী লোক কিন্তু মানসিক শান্তিতে থাকে না। মাঝে মাঝে ভোরের সূর্যোদয়, রাতের চাঁদ এবং সমুদ্র দেখতে ভুল করবেন না। বৃষ্টির জলে বছরে একবার হলেও ভিজবেন। মাঝে মাঝে উচ্চ স্বরে হাসবেন, গান করবেন। জীবন তো একটাই, একে পরিপূর্ণভাবে বাঁচার চেষ্টা করুন। দেখবেন ভালো থাকবেন।